90,000 ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছে 2,400 কোটি টাকা। এদিকে এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা শাম্যের ভাই। আরও থাকছে ঝটিকা মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ যুবলীগের 6 জন গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দিব হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যা বললেন চিফ প্রসিকিউটর। 90,000 ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছে 2,400 কোটি টাকা। দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিতর্কের অবসান হয়নি। 1994 সালে সরকারি তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 96,000। 2024 সালে এসে এই সংখ্যা দাঁড়ায় 2,08,000। সে হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা 1,22,000। তবে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে ভুয়া মুক্তিযোদ্ধা 90,000। প্রতি মুক্তিযোদ্ধা বছরে সর্বনিম্ন 2,67,000 টাকা সম্মানী পান। সেই হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধারা বছরে প্রায় 2,400 কোটি টাকা ভাতা নিয়ে যাচ্ছেন। এসব ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের উদ্যোগ নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জাবুকা। এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে কুমিল্লায় আজ শুনানি শুরু হচ্ছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের তথ্য বলছে, এখনো পর্যন্ত দেশে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,28,050 জন। সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটায় বিনিয়োগপ্রাপ্তদের সংখ্যা 90,235 জন। গেজেট বাতিল, মুক্তিযোদ্ধা বয়সসীমা নির্ধারণ সহ প্রায় 14 ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা 2,719টি। ইতিমধ্যে নির্ধারিত বয়স 12,006 মাসের কম হওয়ায় 2,111 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। এ নিয়ে বিগত 15 বছরে 3,926 মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়। বর্তমানে দেশে প্রতিজন মুক্তিযোদ্ধা মাসে 20,000 টাকা করে ভাতা পান। এছাড়া 2 ঈদে 10,000 করে, 26শে মার্চ 5,000 এবং পয়লা বৈশাখে 2,000 টাকা ভাতা পান। এই হিসেবে বছরে প্রতি মুক্তিযোদ্ধা ভাতা পান সর্বনিম্ন 2 লাখ। এই হিসেবে বছরে ভুয়া মুক্তিযোদ্ধারা সরকারি অর্থ নিয়ে যাচ্ছে প্রায় 2,400 কোটি টাকা। এছাড়া মুক্তিযোদ্ধা হত খেতাবপ্রাপ্তরা আরও বেশি টাকা পান। জুলাই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরবর্তী সরকার গঠিত হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টাদের দায়িত্ব পালন ফারুক আজম বীর প্রতীক দায়িত্ব নেওয়ার পর 1 সপ্তাহের মাথায় মুক্তিযোদ্ধা সনদ ও তালিকা যাচাই বাছাইয়ের নির্দেশ দেন তিনি। তার নির্দেশনার পর দেশের জেলা উপজেলা মন্ত্রণালয় এবং জামুকায় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। জেলা প্রশাসনের চিঠি দিয়ে এসব অভিযোগ যাচাই বাছাইয়ের নির্দেশনা দেয় মন্ত্রণালয়। ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগে যাচাই করতে কুমিল্লা অঞ্চলে প্রথম শুনানি শুরু হয়েছে। সোমবার প্রথম দফায় 31 জনের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে। কুমিল্লা সার্কিট হাউসে সকাল 10টা থেকে এই শুনানি অনুষ্ঠিত হবে। এ সময় জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন গণমাধ্যমকে বলেছেন, একজন মুক্তিযোদ্ধা ভুয়া নাকি আসল তা ঢাকা বসে যাচাই করা সম্ভব না। সেজন্য আমরা অভিযোগ ওঠা মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাইয়ে মাঠ পর্যায়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি। এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা শাম্যের বড় ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম শাম্যের বড় ভাই সরদার আমিনুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন। রোববার গঠিত এনসিপির ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটিতে তাকে সদস্য করা হয়েছে। এই সিদ্ধান্তে ঘিরে ছাত্র রাজনীতির অঙ্গনে শুরু হয়েছে তুমুল সমালোচনা। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সাগর 2017 সালে ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোই বহিষ্কৃত হন। যদিও 2019 সালের 17 এপ্রিল এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় সংগঠনে অন্তর্ভুক্ত করা হয়। সাগরের ছোট ভাই শাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফুর রহমান ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। গত 13 মে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন। এ হত্যার বিচারের দাবিতে টানা আন্দোলন শুরু করেছে ছাত্রদল। শাম্যের মৃত্যুতে ছাত্রদল নীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা এখনও অব্যাহত রয়েছে। এনসিপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে আমিনুল ইসলাম সাগর বলেন, 2019 সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর থেকে তার কোনো রাজনীতি কর্মকাণ্ডে যুক্ত ছিলাম না। আমি জিয়াউর রহমানের আদেশে বিশ্বাস করি। আমার বাবাও ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে এগিয়ে নিতে এনসিপিতে যোগ দিয়েছে। ঝটিকা মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ যুবলীগের 3 জন গ্রেফতার। রাজধানীর ধোলাইপাড়ে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ উর রহমান মাসুদ, কদমতলী থানা যুবলীগের সদস্য হাসান কবির হৃদয় ও কদমতলী থানা যুবলীগের সদস্য ইব্রাহিম আলী নাইম।
রোববার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপরিদর্শক কমিশনার মোহাম্মদ তালুকদার রহমান। তিনি জানান, শনিবার বিকেলে ৩টায় ঢাকা মাওয়া মহাসড়কে ধোলাই পাড়ে বেলটা হাসপাতালের সামনে রাস্তার উপর থেকে তাদের ৩ জনকে গ্রেপ্তার করে শ্যামপুর থানা। তিনি আরও জানান, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কিছু লোক সরকার বিরোধী মিছিল করার জন্য সমবেত হলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয় এবং অন্যরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমতে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যা বললেন চিফ প্রসিকিউটর। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি বাংলাদেশ টেলিভিশনে পর্দায় দেখা গেছে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভির মাধ্যমে সরাসরি প্রচার করা হয় এই বিচার কার্যক্রম। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও সরাসরি প্রচার করা হয়। একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যম ফেসবুক পেজেও লিঙ্ক শেয়ার করে এ বিচার সরাসরি সম্প্রচার করা হয়। এদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে স্থাপন করেন। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিকুল আলম মাহসুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌহিদুল হক ইনাম চৌধুরী। শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। বিষয়টি নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সিকিউরিটি আসাদুজ্জোবাহান একতরফা ও মিজানুল ইসলাম বক্তব্য পেশ করেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা হলেন মানবতা বিরোধী অপরাধ সংগঠনের নিউক্লিয়াস। হাসিনা ছিলেন সকল মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের প্রাণভোমরা। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যখন আদালতে তার সূচনা বক্তব্য দান করেন, তখন আদালত কক্ষে উপস্থিত সকলকে আবেগ আপ্লুত বা দম্ভ করে। তাজুল ইসলাম বলেছেন, আজ আমি শুধু এক আইনজীবী নই, বরং ইতিহাসের তাজা রক্তাক্ত অধ্যায়ের এক সশ্রদ্ধ ভাষ্যকর। 2024 সালে জুলাই আগস্টে যা ঘটেছে তা ছিল জাতীয় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার। বাংলাদেশ পরিণত হয়েছিল 56,000 বর্গ মাইলের এক বাদ্যভূমিতে। তিনি উল্লেখ করেছেন, এই মামলায় অভিযুক্তরা যাদের নেতৃত্বে এই নির্দেশ রাষ্ট্রীয় বাহিনী, রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠন মিলে ব্যাপকভাবে হত্যা, অঙ্গহানি, নির্যাতন, গুম, খুন এবং চিকিৎসা অধিকার হরণ সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, তারা কেউ আইনের ঊর্ধ্বে নয়। চিফ প্রসিকিউটর জানান, মামলায় তারা যেসব সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছেন তার মধ্যে রয়েছে প্রত্যক্ষদর্শী ও জীবিত ভিকটিমদের সাক্ষ্য, ভিডিও ও অডিও ক্লিপ, সিসিটিভি এবং ড্রোন ফুটেজ, ফরেনসিক বিশ্লেষণ, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্যচিত্র, আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট এবং